আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কেউ আছেন? একটু পানি খাওয়া, নাহলে মরে যাবো আমি। ইয়াদের কথার উত্তর দেওয়ার মতো কেউ নেই তার কাছে। ধুধু প্রান্তরে সে একা দাঁড়িয়ে আছে। ইয়াদ একটু পানির আশায় অনেক পথ সামনে গিয়ে মরুভূমির মাঝে এক টুকরো সবুজ দেখতে পেল। পানির আশায় পাগলের মতো ছুটতে লাগলো সেদিকে। ভয় হচ্ছে যদি মরিচিকা হয়ে ধোকা দেয় তাকে। ধোকা খাওয়ার ভয় নিয়ে তবু আগাচ্ছে ইয়াদ। মনের কোণে এক টুকরো বিশ্বাস নিয়ে যদি মরিচিকা না হয় তাহলে একটু পানি পেয়ে যাবে সে, আর তাতে জীবন বাঁচবে তার। বারবার হোঁচট খেয়ে পড়ছে ইয়াদ, কিন্তু ভেঙে পড়ছে না। আবার উঠে দাঁড়িয়ে সেদিকে ছুটছে সে। কাছে গিয়ে বুঝতে পারল না, সে কোনো মরিচিকার পিছনে ছোটেনি। তার সামনে মরুভূমির মাঝে এক টুকরো সবুজ বাগান। নানা ফুলে ভরে আছে সেই বাগান, যেন চোখ জুড়িয়ে যায় বাগানের দিকে তাকালে। এক একটা ফুল যেন তাকে হাতছানি দিয়ে ডাকছে। ইয়াদ একটা সাদা গোলাপ ছেঁড়ার জন্য হাত বাড়াতেই পেছন থেকে মোহনীয় এক নারী কণ্ঠে বলে উঠল, অনেক যত্ন আর ভালোবাসা দিয়ে এই মরুভূমির মাঝে ফুল ফুটিয়েছি, এত সহজে কিভাবে ছিঁড়ে দিতে দিব জনাব? ফুল নিতে হলে যে তার মূল্য চুকাতে হবে। এই ফুল মনে হচ্ছে এ জীবন বৃথা, তাই পাশে তাকালো কে কথাটা বলছে দেখার জন্য। উল্টো দিকে ফিরে গাছে পানি দিচ্ছে সাদা ধবধবে বোরখা পরা এক রমণী। পানি দেখে ইয়াদের তৃষ্ণার কথা মনে হলো। এই বাগানের ফুল দেখে ইয়াদ তৃষ্ণার কথা ভুলে গিয়েছিল সম্পূর্ণ। ইয়াদ ব্যস্ত স্বরে বলল, মূল্য যা দিতে হবে দেবো, তবে একটু পানি পান করে আমার তৃষ্ণা মেটাও দয়া করে। নারী কণ্ঠস্বর হেসে বলল, নারী বিমুখ পুরুষ আজ এক নারীর কাছে দয়া চাইছে। ইয়াদ কি বলবে ভেবে পাচ্ছে না। যে করেই হোক একটু পানি তার চাই জীবন বাঁচাতে। সে আবার বলে উঠল, শুধু পানি নয়, আপনার সামনে যা দেখতে পাচ্ছেন সবই আপনাকে দিয়ে দেওয়া হবে, শুধু তার মূল্য দিতে হবে বিনিময়ে। ইয়াদ ব্যস্ত হয়ে বলল, কি সেই মূল্য? মেয়েটা এবার ইয়াদের দিকে তাকিয়ে বলল, একটু ভালোবাসা, আপনার বুকে বা পাশে একটু জায়গা দিন। এই সম্পূর্ণ বাগানের সাথে নিজেকেও বিলিয়ে দিব আপনার পায়ে। মেয়েটাকে দেখে চমকে উঠল ইয়াদ। সেই ভেজা মায়াবী চোখজোড়া তাকিয়ে আছে ইয়াদের দিকে। তার চোখে ইয়াদের একটু ভালোবাসা পাওয়ার তীব্র আকুতি দেখা যাচ্ছে। ধরপড়িয়ে উঠে বসল ইয়াদ। সত্যি সত্যি তৃষ্ণায় ফেটে যাচ্ছে গলা। তাড়াতাড়ি সাইড টেবিল থেকে পানির জগ নিয়ে ঢকঢক করে সবটা খেয়ে নিল। হাঁপাচ্ছে ইয়াদ, যেন স্বপ্ন নয় সত্যি ছিল সব। এতক্ষণে টনক নড়ল ইয়াদের। রাগে চোয়াল শক্ত হয়ে গেল। টেবিল ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 3টে বাজে কেবল। আজ 24 বছর ধরে ইয়াদের ঘুম ভাঙছে সেই স্বপ্ন দেখে। কাউকে গলায় দড়ি চেপে খুন করা হচ্ছে, আর বাচ্চা ছেলেটা ভয়ে জড়সড় হয়ে বসে আছে। তবে আজ কেন অন্য স্বপ্ন দেখল সে, তাও আবার সেই মেয়েটার? ইয়াদ বিড়বিড় করে বলল, আবার সব থেকে বড় ভুল হয়েছে মেয়েটাকে হেল্প করা। কি করে ওই মেয়ে আমার লাইফে এতটা প্রভাব ফেলতে পারে? ইয়াদ বড় বড় পা ফেলে ওয়াশরুমে গেল আর চোখে মুখে পানির ছিটা দিল। সে কিছুতেই ভাবতে পারছে না সে আজ সেই স্বপ্নটা দেখেনি। ছোটবেলার পুরো 1 বছর অসুস্থ ছিল ইয়াদ। মাথায় আঘাত লাগার কারণে সারা বছর কোমায় চলে গিয়েছিল। সবকিছু ভুলে গিয়েছিল আগে তার সাথে কি হয়েছিল। দীর্ঘ 1 বছর বেডে পড়ে থাকার পর ওই স্বপ্ন দেখে একদিন চিৎকার সেদিন বুঝতে পারেনি সেই স্বপ্নের মানে। ইয়াদ যখন চিৎকার করে উঠে বসে তখন রবিনা তার পাশেই ছিল। ছেলেকে সুস্থ হতে দেখে সে কি খুশি। ইয়াদকে বলা হয়েছিল খেলতে গিয়ে পড়ে গিয়েছিল সে, আর মাথায় আঘাত লাগার কারণে কোমায় চলে যায়। এরপর থেকে প্রতিদিন ইয়াদের ঘুম ভাঙত সেই একই স্বপ্ন দেখে। মানে বুঝতে পারতো না সেই স্বপ্নের মাকে জিজ্ঞেস করতো ছোট ইয়াদ। উত্তর পেত সে দুঃস্বপ্ন দেখেছে। কিন্তু যেদিন ইয়াদের 18 বছর পূরণ হয় সেদিন জানতে পারি ইয়াদ সেই স্বপ্নের মানে। তারপর থেকে আজ 12টা বছর ধরে তাদের খুঁজে বেড়াচ্ছে ইয়াদ। যে স্বপ্নটা থেকে মুক্তি পেতে সে ছটফট করেছে, সেই স্বপ্নটা একসময় তাকে এমন ভয়ঙ্কর তৈরি করেছে, তাহলে আজ কিভাবে পাল্টে যেতে পারে সেই স্বপ্ন? ইয়াদের মাথা কাজ করছে না।
রুমের পাশের মিনি ছাদটাতে গিয়ে পাঞ্চিং ব্যাগটাতে পাগলের মতো পাঞ্চ করতে লাগলো। কি হচ্ছে এসব তার সাথে? কিছুই বুঝতে পারছে না। গতকাল অভিশপ্ত মনে হচ্ছে। কেন দেখা হলো ওই মেয়ের সাথে? কেন? অনেকটা সময় পর আজানের ধ্বনি ভেসে আসলো কানে। ইয়াদ একটু শান্ত হলো, ফ্রেশ হয়ে অজু করে নামাজটা পড়ে নিল। ইয়াদ 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে সব সময়, তবে সেটা সবার আড়ালে। আল্লাহর কাছে একটু শান্তি চাই সে, কিন্তু তার জন্য হয়তো আল্লাহ সেটা সৃষ্টিই করেনি। আর একজনের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে। কেটে গেল বেশ কিছুদিন। ইয়াদ সেই চোখ দুটো যতই ভোলার চেষ্টা করেছে, তত বেশি বিরক্ত করেছে সেই মায়াবী চোখ। তবে সেদিনের মতো আর কোনো স্বপ্ন দেখেনি। আগের মতো আবার সেই একই স্বপ্ন দেখে ঘুম ভাঙে ইয়াদের। মেয়েটাকে নিয়ে আর মাথা ঘামায় না। মনে পড়লে পরে তাতে তার কিছু যায় আসে না। এদিকে ঈশান বিনা কারণে সেই অদ্ভুত মেয়েটাকে খুঁজছে। কেন খুঁজছে হয়তো সে নিজেও জানে না। ইমার হাতটা ঠিক হয়ে গেছে, তাই আজ ভার্সিটি যাবে। আরমানকে বলেছে, আর আরমানও অনুমতি দিয়েছে যাওয়ার। সকাল উঠে নামাজ পড়ে বাসার সব কাজ সেরে নিল ইমা। না হলে মনি একটুও ছাড় দিবে না তাকে। ব্রেকফাস্ট করতে এসে চেয়ার টেনে বসে কথা বলল। আপু, আজ ভার্সিটি যাবে না? ইমা মুচকি হেসে বলল, হ্যাঁ যাবো তো। কথায় খুশি হয়ে বলল, তাহলে একসাথে যাব আমরা, ওকে? আমার কলেজ ক্রস করেই তোমাকে ভার্সিটি যেতে হবে। ইমা কথার দিকে তাকালো। হাসলে মেয়েটাকে কত সুন্দর দেখায়, তবু হাসে না সহজে। কি করে হাসবে? এই বাড়িতে যে হাসাও বারণ। ইমা এক দীর্ঘশ্বাস ছেড়ে তারপর মুচকি হেসে বলল, ঠিক আছে, একসাথে যাব। কথা আর ইমার কথার মাঝেই আরমান, ইমার মনি আর নানু এসে যার যার চেয়ারে বসে পড়ল। তা দেখে ইমা আর কথা চুপ হয়ে গেল। এক টুকরো সাদা রুটি আর গরুর কলিজা ভুনা দিয়ে মুখে পড়ল আরমান। মুখে হয়তো কোনোদিন বলবে না, তবে সে মনে করে ইমার হাতে জাদু আছে, যেটাই রান্না করে অমৃত মনে হয়। বেশ আয়েশ করে খাচ্ছে আরমান। মুখের খাবার শেষ করে হঠাৎ বলে উঠল, মা বাবা কখন আসবে? সাহিরা বেগম ছেলের দিকে তাকিয়ে বলল, আজ চলে আসবে, তবে বাসায় আসতে রাত হবে। ডিনারের সময় আসতে পারে। আরমান ছোট্ট করে ওফ বলে পুনরায় নিজের খাবারে মনোযোগ দিল। আর ইমা যার যেটা লাগছে সেটা খাওয়া শেষে আরমান বের হয়ে গেল। এদিকে সব গুছিয়ে রেডি হয়ে নিল ইমা। এত তাড়াতাড়ি করছে, তবু লেট হয়ে গেছে, কথা বারবার তাড়া দিচ্ছে। ড্রয়িং রুমে আসতেই মনি বলে উঠল, ঠিক সময় বাড়ি পৌঁছে সব কাজ না করলে তোর খবর আছে, বলে দিলাম ইমা। টিয়ার রান্না বাসায় কেউ খেতে পারে না, সেটা খুব ভালো করেই জানিস তুই। ইমা নিচু গলায় বলল, আমি ঠিক সময় চলে আসবো মনি। আর কথা না বাড়িয়ে বাসা থেকে বের হয়ে এলো। গেটের বাইরে আসতেই কথাকে দেখতে পাই রিকশায় বসে ওয়েট করছে ইমার জন্য। এই বাড়িতে 3টে গাড়ি আছে, একটা আরমানের, একটা তার বাবার, আর একটা বাড়ির সবার জন্য। আরমান আর তার বাবা নিজেদের গাড়ি নিজেরাই ড্রাইভ করে, আর বাড়িতে যেটা আছে সেটার জন্য একটা ড্রাইভার আছে। ইমার আঙ্কেল হামিদ গ্রুপ অফ কোম্পানিতে চাকরি করে। ইমা ভেবে পায় না একটা কোম্পানির চাকরি করে আঙ্কেল এত টাকা পয়সা গাড়ি বাড়ি কিভাবে করলো, যার উত্তর পেতে বারবারই ব্যর্থ সে। আঙ্কেলের কাজ নিয়ে বাড়ির আর কারো অবশ্য কোনো মাথা ব্যথা নেই। কথা গাড়ি নিয়ে যাওয়া পছন্দ করে না, তাই প্রতিদিন রিক্সা করেই যায়। পছন্দ না করারও একটা কারণ আছে অবশ্য। এই গাড়ি নিয়ে একদিন অনেক কথা শুনতে হয়েছিল তার মায়ের কাছে। তারপর আর গাড়ি নিয়ে কলেজ যায় না সে। ইমা আশেপাশে তাকিয়ে দেখছে। কথা হঠাৎ বলল, আচ্ছা ইমা আপু, মা আর ভাইয়া তোমাকে এত কষ্ট দেয়, তবুও তাদের কিছু বলো না কেন? কথার প্রশ্নে ইমা কথার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, যার পায়ের নিচে দাঁড়ানোর মতো মাটি নেই, তার পক্ষে সহ্য করা ছাড়া কোনো অপশন নেই। কথা ইমার দিকে তাকিয়ে বলল, একদিন তোমাকে কেউ নিজের থেকেও বেশি ভালোবাসবে, দেখে নিও আপু। কথা আর ইমা দুজন দুজনের দিকে তাকিয়ে কথা বলছিল। হঠাৎ রিক্সা ব্রেক করলে দুজনে অসাবধানতায় নিচে পড়ে যায়। ইমা রাস্তার পাশে মাটিতে পড়তেও কথা পিচ ঠেলে রাস্তায় পড়ে, যার জন্য হাত ছিঁড়ে গিয়ে রক্ত বের হচ্ছে। কথা ওঠার চেষ্টা করলেও উঠতে পারে না। এদিকে ইমা কোনো রকমে উঠে দাঁড়ায়, সেও পায়ে ব্যথা পেয়েছে। ইমা সামনে তাকিয়ে দেখে একটা কালো রঙের লেটেস্ট BMW ব্র্যান্ডের গাড়ি দাঁড়িয়ে আছে তাদের সামনে। আর কথা ওঠার চেষ্টা করে উঠে দাঁড়াতে পারছে না। ইমা খুঁড়িয়ে খুঁড়িয়ে কথার দিকে যেতে লাগলো, আর কথা হাত চেপে ধরে বসে আছে। ইমা খুঁড়িয়ে খুঁড়িয়ে কথার কাছে গিয়ে বসে বলল, কথা ঠিক আছিস তুই?
কথা টলমল চোখে ইমার দিকে তাকালো। মেয়েটা বড্ড চাপা স্বভাবের, ইমা সেটা জানে। হয়তো বেশি ব্যথা পেয়েছে, তাই চোখ ভরে গেছে পানিতে। ঈশান সিট বেল্ট খুলে তাড়াতাড়ি নেমে এলো গাড়ি থেকে আর এগিয়ে আস্তে আস্তে বলল, সরি আই এম রিয়েলি সরি। আপনারা ঠিক আছেন? ঈশানের কথা শুনে ইমার কথা দুজনেই তার দিকে তাকালো। কথাকে দেখে ঈশান থমকে গেল। আজ কত দিন ধরে মেয়েটাকে খুঁজছে আর এভাবে পেল তাকে। ইমা ছেলেটার থমকে যাওয়া দেখে ভ্রু কুচকালো আর কথার চোখে মুখে রাগ ফুটে উঠল। কথা অনেকটা চমকে জোরে বলে উঠল, আপনি? ঈশানের ঘোর কাটে কথার চেঁচানোতে, আর ইমা ভ্রু কুচকে বলে, কথা তুই চিনিস ওনাকে? কথা বলল, হ্যাঁ, কয়েকদিন আগেও একবার মরতে মরতে বেঁচে গিয়েছিলাম। এই মশাইয়ের গাড়ি ধাক্কা দিতে দিতে থেমে যায় সামনে এসে, আর আজও তাই করলো। ঈশান কথা কি বলেছে শুনতে পায়নি। সে ইমার বলা নামটা বারবার আওড়াচ্ছে বিড়বিড় করে। এই মেয়ের নাম কথা। বলল কথা ঈশানের সামনে তুড়ি মেরে বলল, ও হ্যালো মিস্টার, আপনি কি গাড়ি চালাতে পারেন না? ঈশান থতমত খেয়ে বলল, গাড়ি চালাতে পারবো না কেন? দেখুন, আজকে আমার দোষ নেই। মোড় নেওয়ার সময় আমি হর্ন দিয়েছি, আপনাদের রিক্সাওয়ালা সেটা উপেক্ষা করে চলে এসেছে। রিক্সাওয়ালা পাশেই দাঁড়িয়ে ছিল। সে ভীত গলায় বলল, আপা আসলে স্যারের কোনো দোষ নাই, আমি নতুন রিক্সা চালাইতাছি, তাই ভয় পাইয়া কি হরুম বুঝতে পারি নাই। কথা আর কিচ্ছু বলল না। কথা হাতে রক্ত বন্ধ করার জন্য চেপে ধরে আছে দেখে ঈশান নিচের পকেট থেকে রুমাল বের করে শক্ত করে বেঁধে দিল। কথা বাধা দিচ্ছিল, কিন্তু ঈশান কি আর বাধা শোনার পাত্র? হাত বাধা হয়ে গেলে ইমা কথার হাত ধরে উঠানোর চেষ্টা করে বলল, কথা এভাবে রাস্তায় বসে থাকলে লোকজন আসতে যেতে তাকিয়ে আছে, একটু কষ্ট করে উঠবন। কথা ইমার হাত ধরে ওঠার চেষ্টা করে কিন্তু পড়ে যেতে নেয় আর ঈশান ধরে ফেলে। কথা আর ইমা দুজনেই চমকে তাকালো ঈশানের দিকে। তাতে ঈশানের কোনো ভাবান্তর হলো না। কথা তাড়াতাড়ি ঈশানের থেকে সরে এসে ইমার কাঁধে ভর দিল। ইমা নিজেই হাঁটতে গেলে ঘুরে পড়ে যাবার অবস্থা, তার উপর সেও পায়ে ব্যথা পেয়েছে, তাই কথার ভার নিতে হিমশিম খাচ্ছে। ঈশান ব্যাপারটা বুঝতে পেরে হুট করে কথাকে কোলে তুলে নিল। কথা আর ইমার রিয়াকশন এমন ছিল, মনে হচ্ছিল দুজনের চোখে কোটর থেকে বের হয়ে আসবে। কথা কাঁপতে কাঁপতে ব্যস্ত হয়ে বলল, আরে আরে করছেনটা কি? পড়ে যাব তো। অ্যাক্সিডেন্ট করে আমার পায়ের 12টা বাজিয়েছেন, এখন কোল থেকে ফেলে কোমরটা ভাঙার ফোন দিয়ে আসছেন নাকি? ইমা রাগী গলায় বলল, আপনি ওকে কোলে তুলছেন কেন? নামান বলছি এখনই। ঈশান ইমার দিকে তাকিয়ে বলল, দেখুন আপু, ও অনেক ইনজুর্ড হয়েছে, হাঁটতে পারছে না, আর আপনিও ব্যথা পেয়েছেন, ওর ভার নিতে পারবে না, তাই আমি যেটা করছি সেটাই বেটার হবে। সামনে একটা হসপিটাল আছে, আমি নিয়ে যাচ্ছি, চলুন আমার সাথে। কথা বলল, আমাদের আপনার হেল্পের প্রয়োজন নেই, আমরা নিজেরাই চলে যাব। ঈশান বলল, মিস কথা, অসুস্থ অবস্থায় আপনি কথা একটু কম বললেই ভালো হয়। কথা ভ্রু কুচকে বলল, আপনি আমার নাম জানলেন কিভাবে? ঈশান এবারে হেসে বলল, আপনি আসলেই পিচ্ছি। আপনার আপু কখন থেকে আপনাকে কথা বলে ডাকছে, আপনার না জানার কি আছে? ইমা কথাকে থামিয়ে বলল, ঠিক আছে চলুন। ইমা চিন্তা করে দেখলো ছেলেটার কথা সত্যি, তাই রাজি হয়ে গেল। কিন্তু কথা যেতে রাজি নয়। তবু জোর করে ঈশানকে গাড়ির পিছনের সিটে বসিয়ে দিয়ে ইমাকে বলল, আপু আপনি সামনে বসুন প্লিজ। ইমা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে গিয়ে গাড়ির সামনের সিটে বসে পড়ল। ইমা কখনো সামনের সিটে বসেনি, তাই ভয় করছে। সামনে না বসেও উপায় নেই, দুজনেই পিছনে বসলে খারাপ দেখায়। ইমা অন্যমনস্ক হয়ে এসব চিন্তা করছিল আর কথা নিজের হাতে ফু দিচ্ছিল। খুব জ্বালা করছে। কথার হঠাৎ চোখ গেল বাইরের দিকে। ঈশান রিক্সাওয়ালাকে 500 টাকার কয়েকটা নোট দিয়ে রিক্সাওয়ালা আবেগ আপ্লুত হয়ে তাকালো ঈশানের দিকে। ঈশান বলল, হয়তো খুব বেশি প্রয়োজন হয়েছে, তাই ভালো করে চালাতে না জেনে রাস্তায় বের হয়েছেন রিক্সা নিয়ে, কিন্তু এতে আপনারা রিক্সায় উঠা মানুষের জীবনের ঝুঁকি আছে, তাই আগে ভালো করে শিখে নিন, তারপর রাস্তায় বের হবেন, কেমন? রিক্সাওয়ালা ভেজা চোখে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। কৃতজ্ঞতার কথা বলতে পারছে না সে। কথা সবটাই শুরু দেখলেও ঈশান কি বলেছে কথা শুনতে পায়নি গাড়ির ভিতর থেকে, তবে সবটাই দেখেছে সে। কথা বিড়বিড় করে বলে উঠল, ভেবেছিলাম বড়লোক বাবার বিগড়ে যাওয়া ছেলে, কিন্তু এতটা খারাপও নয়। কথাটা চিন্তা করে মুচকি হাসলো কথা। তখনই হঠাৎ ইমা বলে উঠল, বেশি ব্যথা করছে কথা? কথা বলল, না বেশি না। ইমা রেগে বলল,
হাত থেকে কেমন করে রক্ত বের হচ্ছে, আর তুই বলছিস বেশি ব্যথা করছে না। ঈশান সামনের লুকিং গ্লাসে কথাকে একবার দেখে নিয়ে গাড়ি স্টার্ট দিল। মাত্র কয়েক মিনিটের মধ্যে হসপিটাল পৌঁছে গেল। ঈশান কোনো কথা বলার সুযোগ না দিয়ে কথাকে কোলে তুলে ভেতরের দিকে যেতে লাগলো। কথা রেগে বলল, আরে লোকে দেখলে কি বলবে, নামান বলছি আমাকে। ঈশান মুচকি হেসে বলল, আরে আপনি হেঁটে যেতে পারবেন না। কথা বলল, আপু হেল্প করবে। ঈশান মনে হয় বেশ মজা পেল কথার বলা কথাটা শুনে। একটু শব্দ করে হেসে বলল, আপনার আপু তো নিজেই হাঁটতে পারছে না। ঈশান ইমার দিকে তাকিয়ে বলল, আপু আপনি আসতে পারলে ধীরে ধীরে আসুন, না হলে ওকে রেখে আমি আসছি। ইমা বলল, না না, আমি একাই আসতে পারবো। ইমা বলল। ঈশান কথাকে ভেতরে নিয়ে গিয়ে কথা হাতে রুমাল খুলে দেয়, আর ডক্টর ড্রেসিং করবে তাই। মেডিসিন লাগাতেই কথা চোখ বুজে ঈশানের হাত খামচে ধরে। ঈশান সেদিকে তাকিয়ে মুচকি হাসে। হাতে ড্রেসিং শেষে কথা ঈশানের দিকে তাকালে দেখে সে কথার দিকে তাকিয়ে আছে। কথা চোখ সরিয়ে নেওয়ার সময় হাতের দিকে নজর যায়। কথা চোখ বড় বড় করে ফেলে সেটা দেখে, আর তৎক্ষণাৎ হাত ছেড়ে দেয়। কথার হাঁটুর দিকে সালোয়ার ছিঁড়ে গেছে, আর পা থেকেও রক্ত বের হচ্ছে। হাঁটুতে ব্যথা পাওয়ার জন্যই তখন ঠিকভাবে দাঁড়াতে পারছিল না। ডক্টর কথার সালোয়ার উপরের দিকে তুলতে গেলে কথা বাধা দেয়। মহিলা ডক্টর ছিল, কথা তাকে ইশারায় ঈশানকে দেখায় আর বাইরে যাওয়ার জন্য বোঝায়। ডক্টর বলে, মিস্টার, আপনি একটু বাইরে যান। ঈশান ডক্টরের দিকে তাকিয়ে বলে, কেন? ডক্টর কিছু বলার আগেই কথা বলে ওঠে, আমার আপু কোথায়? ঈশান কথাকে নিয়ে ঈশান আর কিছু না বলে বাইরে চলে এসে ইমাকে খুঁজতে লাগলো। সিঁড়ির কাছে এসে দেখে ইমা দাঁড়িয়েছিল। ঈশান বলল, আপু আপনি ঠিক আছেন? ইমা বলল, পা ব্যথা করছে খুব। ঈশান ইমাকে ধরে আস্তে আস্তে কথা যেখানে আছে সেখানে নিয়ে গেল। কথার ব্যান্ডেজ করা শেষ। ডক্টর এবার ইমার পা দেখে বলল, বেশি কিছু নয়, একটু চোট লেগেছে, মেডিসিন নিলেই ঠিক হয়ে যাবে। ডক্টর কিছু মেডিসিন দিল দুজনকেই, আর ঈশানই সব কিনে দিল। কথা আর ইমা নিতে না চাইলে ঈশান বলে এটা ক্ষতিপূরণ, কারণ অ্যাক্সিডেন্ট তার জন্য হয়েছে। ওরা ঈশানের সাথে কথাই পারে না, তাই মেনে নেয়। ইমা বলল, কথা তুই বাসায় চলে যা, আমি অনেকদিন ভার্সিটি যাই না, আজ সুযোগ পেয়েও না গেলে ভালো লাগছে না। কথা বলল, কিন্তু আমার পা তো। ইমা বলল, আমার প্রবলেম হবে না বোন, তুই একটু কষ্ট করে বাসায় চলে যা, নাকি আমি দিয়ে আসবো তোকে? না না, তোমার এমনি লেট হয়ে গেছে, তুমি যাও, আমি ঠিক চলে যাব। দুই বোন কথা বলেই যাচ্ছে। এখানে যে আরো একজন আছে সেটা যেন ভুলেই গেছে তারা। ইমা হঠাৎ ঈশানের দিকে তাকিয়ে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। ঈশান বলল, এটা আমার দায়িত্ব ছিল, আমি বরং কথাকে বাসায় পৌঁছে দিচ্ছি। ইমা চিন্তিত হয়ে বলল, কিন্তু ঈশান ইনোসেন্ট ফেস করে বলল, প্লিজ আপু। ইমা মনে মনে ভাবছে, ছেলেটাকে দেখে খারাপ মনে হচ্ছে না, আর খারাপ হলে আমাদের জন্য এত কিছু করতো না। তাছাড়া কথা একা বাসায় যেতেও পারবে না। ঈশান বলল, কি ভাবছেন আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না, তাই তো? ওকে, আমি আমার পরিচয় দিচ্ছি, তারপর ভেবে দেখুন। আমি ঈশান হামিদ, বিশিষ্ট শিল্পপতি ইয়াসির হামিদের ছেলে, আর আবরার হামিদ ইয়াদের ছোট ভাই। ঈশানের পরিচয় শুনে ইমার কথা চোখ বড় বড় করে তাকালো। ইমা নামগুলো নিচের মনে আওড়াতে লাগলো। সাথে সাথে ইয়াদের কথা মনে পড়ে গেল। বুঝতে পারলো সেদিন কেন আবরার হামিদ ইয়াদের নামটা তার চেনা চেনা লাগছিল। তার কারণ আজ বুঝতে পারছে ইমা। ঈশান বলল, নিয়ে যাব আপু। ইমা কি করবে না করবে, কারণ কথার বাবা ইয়াসির হামিদের ম্যানেজার। ইমা বলল, ঠিক আছে, সাবধানে পৌঁছে দেবেন প্লিজ। ইমা অনুমতি নিয়ে দেখেছে সেখানে কথা আর কি বলবে। কথাকে ঈশান আবার কোলে করে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। ইমা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে একটা রিক্সা ডেকে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো। এদিকে ক্লাসে এসে আরমান ইমাকে খুঁজে না পেয়ে রেগে গেল। আজ আরমানের প্রথম ক্লাস, তাই ভার্সিটি আসার অনুমতি দিয়েছিল, কিন্তু মহারানী কোথায় কে জানে। ইয়াদ কপালে আঙ্গুল চেপে বসে আছে চেয়ারে, তার সামনে শটানভাবে দাঁড়িয়ে আছে রনিত। আবারও মোটা অঙ্কের টাকা কোম্পানির অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেছে। ইয়াদ যদিও জানে টাকাটা কে নিয়েছে, কিন্তু তার কাছে প্রমাণ নেই, আর তাই কি করবে ভেবে পাচ্ছে না। ইয়াদ গম্ভীর গলায় বলল, রনিত। রনিত অন্যমনস্ক ছিল। ইয়াদের ডাকে চমকে থতমত খেয়ে বলল, জি স্যার। ইয়াদ কপাল থেকে আঙ্গুল সরিয়ে রনিতের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, তোমাকে অন্যমনস্ক লাগছে কেন? রনিত ইয়াদের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলল,
আপনার ভয়ে দুদিন আগে কফি শপে গার্লফ্রেন্ডকে দেখেও না দেখার ভান করে চলে এসেছিলাম। আপনি যদি জানতে পারেন আমার গার্লফ্রেন্ড আছে তাহলে আমার চাকরি শেষ, সেই ভয়ে। কিন্তু গার্লফ্রেন্ড রেগে ব্রেকআপ করে দিয়েছে। কত কষ্ট করে যে পটাইছিলাম আমার গুলোমুলো গার্লফ্রেন্ডটা। ইয়াদ উত্তর না পেয়ে বিরক্ত হয়ে বলল। মিস্টার ডিকে দেশে আসছেন কবে? রনিত কপাল কুঁচকে বলল। স্যার, আপনি নিজের বাবাকে মিস্টার ডিকে বলে কেন ডাকেন? ইয়াদ রাগী চোখে রনিতের দিকে তাকিয়ে বলল। যেটা প্রশ্ন করছি তার উত্তর দাও। পাল্টা প্রশ্ন আমার একদমই পছন্দ নয় রনিত। রনিত মুখটা ছোট করে বলল। সরি স্যার, ইয়াসির স্যার বিকালের মধ্যে অফিসে চলে আসবেন মনে হয়। ইয়াদ বিরক্ত হয়ে বলল। যাও খান ইন্ডাস্ট্রির ফাইল নিয়ে এসো। রনিত ওকে বলে চলে গেলে ইয়াদ কিছু চিন্তা করে রহস্যময় হেসে উঠে বলে। এই কথাটা আমার মাথায় আগে কেন আসেনি? ইয়াদ নিজের গার্ড জাম্বিকে কল দিলে সে বলে। স্যার বলুন কি করতে হবে? ইয়াদ বলল। আমার একজন হ্যাকার লাগবে, ইন্টারন্যাশনাল হাইলি ট্যালেন্টেড হ্যাকার। জাম্বি চিন্তিত হয়ে বলল। তেমন হ্যাকার তো আপনি চাইলে আমি এখনই এনে দিতে পারি, কিন্তু প্রবলেম হলো লেডি হ্যাকার। ইয়াদ কপাল কুঁচকে বলল। ধরো, তুমি জানো আমি এই মেয়েদের একদমই সহ্য করতে পারি না, সব ধোঁকাবাজ এরা। জাম্বি মনে মনে বলল। স্যার, বিয়ে করতে গেলে তো আপনাকে মেয়েদের সহ্য করতে হবে 24 ঘন্টা, আর যদি চিরকুমার থাকেন তাহলে সেটা আলাদা কথা। ইয়াদ বিরক্ত হয়ে বলল। আমার মৃত্যুর শোকে নিরাপত্তা পালন করছো নাকি? জাম্বি দাঁতে চিহ্বা কেটে বলল। সি সি স্যার, এটা কি বলেন? আসলে স্যার, বর্তমানে এরিটাই টপ ইন্টারন্যাশনাল লেডি হ্যাকার। মোটা অঙ্কের পেমেন্ট চার্জ করে এরিটা। ওর ধারে কাছে যেতে পারে এমন কেউ আসে শুনিনি। ইয়াদ কিছু সময় চিন্তা করে বলল। ওকে, তুমি লেডি হ্যাকারের সাথে যোগাযোগ করো। কল কেটে ইয়াদ চেয়ারে হেলান দিল আর মনে মনে বলল। এই এরিটাই আমার 50% কাজ করে দেবে। লেডি হোক তো প্রবলেম কোথায়? কাঠা দিয়ে না হয় কাঁটা তুলবো। কথাগুলো চিন্তা করে ইয়াদ রহস্যময় হাসতে লাগলো। অন্যদিকে একজন ভাবতে লাগলো। এবার তোমার পালা আবরার হামিদ ইয়াদ। যে নারী জাতির সাহায্যে তোমার বাবার সব দখল করেছি, সেই নারী জাতির সাহায্যে তোমার থেকে সব নিজের নামে করে পুরোপুরি মালিক হয়ে যাব এই হামিদ সাম্রাজ্যের।